আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে ঝটপট একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ছবি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা ঝটপট আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছ সবাই, ক্লিয়ার বলছো? ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমি গত ক্লাসে তোমাদের আলোচনা শেষ করেছিলাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তাহলে ষষ্ঠ অধ্যায়ে আজকে আমি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আর হচ্ছে যে তোমাদের আমার বলা ছিল যে তোমাদের আজকে আমি এমসিকিউ কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেই জন্য তোমরা রেডি হয়ে যাও। আগে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, শেষের অংশে আমি তোমাদের এমসিকিউ জিজ্ঞেস করব। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও, যে আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো ঝটপট একটু লিখে নেবে সবাই, এবং সাথে সাথে আমি অ্যান্সারটা নিয়েও একটু আলোচনা করে দেব, ঠিক আছে? সবাই কি রেডি? আমি খুব দ্রুত বলবো এবং তোমরা চেষ্টা করবে দ্রুত লিখে নেওয়ার জন্য। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা লিখো যে ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে এবং কেন? খুব দ্রুত লিখবে সবাই। ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে এবং কেন? ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন নিয়ে আমি বলছি। ইমবাইবিশন, ব্যাপন ও অভিস্রবণ কাকে বলে? প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে এবং কেন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণ কাকে বলে? প্রশ্ন নাম্বার 3, ব্যাপন চাপ ঘাটতি বা ডিপিডি বলতে কি বোঝায়? ব্যাপন চাপ ঘাটতি বা ডিপিডি তোমাদের বইয়ে কিন্তু আলোচনা করা আছে। দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য কিছু পূর্ণ রূপ লিখে রেখেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে ডিপিডি এর পূর্ণরূপ হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট, যেটাকে বলা হয় কি ব্যাপন চাপ ঘাটতি। এটা সংজ্ঞা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এটা আছে তোমাদের পেজ নাম্বার 128 পৃষ্ঠায়। দেখো, এই যেখানে শব্দটা লেখা আছে ডিফিউশন প্রেসার ডেফিসিট, ব্যাপন চাপ ঘাটতি, ঠিক আছে? তারপরের প্রশ্নটা হচ্ছে ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লিখো। ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লিখো। 5 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় শ্বসন বলতে কি বোঝায়? সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণ বলতে কি বোঝায়? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনটা বলছি। এটা হচ্ছে আমাদের যে খনিজ লবণ শোষণ, সাধারণত কয়টি উপায়ে হয়? 2টি উপায়। একটা হচ্ছে সক্রিয় শোষণ এবং আরেকটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। পেজ নাম্বার 130-এ কিন্তু এগুলো সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, সক্রিয় শোষণ এবং হচ্ছে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ, ঠিক আছে? বইটার ছবি কি দেখা যায়? ওকে, তারপর দেখো, তারপরের প্রশ্নটা হচ্ছে কোষ রস কি? কোষ রস বা যেটাকে বলা হয় কি সেল স্যাপ, ঠিক আছে? এটা আছে তোমাদের পেজ নাম্বার 131-এ। দেখো, যে কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত যে খনিজ লবণকে একত্রে কোষ রস বলা হয়। দেখতে পাচ্ছ সবাই? তাহলে এই কোষ রসের সংজ্ঞাটাও তোমাদের শিখে ফেলতে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমি বলছি যে তোমাদের 1 এবং 2 নম্বরের যে কোশ্চেন এগুলো বলছি, তারপরে আমি সৃজনশীল সম্পর্কে বলবো। কোষ রসের পরে আসবে প্রস্বেদন বা ট্রান্সপাইরেশন কাকে বলে? ঠিক আছে, তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে ট্রান্সপাইরেশন।
প্রশোধনের ইংরেজিটা হচ্ছে ট্রান্সপাইরেশন। তাহলে এই যে ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের একটু শিখে ফেলতে হবে। প্রশোধন বা ট্রান্সপাইরেশন কাকে বলে? তারপরে প্রশ্নটা হচ্ছে প্রশোধনের প্রকারভেদগুলো লিখো। আমরা কি জানি যে প্রশোধন হচ্ছে কত প্রকার? 3 ধরনের। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, একটা লেন্টিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে কি কিউটিকুলার প্রশোধন। এই প্রশোধনগুলো তোমার যে প্রশোধনের যে প্রকারভেদ এবং 3 প্রকার যে প্রশোধন আছে এগুলো সংজ্ঞা কিন্তু শিখে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রশোধনের পরে হচ্ছে তোমাদের যে প্রশ্ন প্রকারভেদের পরে, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কাকে বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কাকে বলা হয়? এটা তোমাদের কোথায় পাবে? তোমরা পাবে হচ্ছে প্রশোধনের যে প্রভাবকগুলো আছে, বাহ্যিক প্রভাবকের একটা প্রভাবক হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এখানে কিন্তু এটার সংজ্ঞাটা দেওয়া আছে যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার যে অনুপাত, সেটাই হচ্ছে তোমার কি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। তারপরে আসো প্রশ্ন নাম্বার 10। সবাই কি লিখতে পারছো? সবাই লিখতে পারছো কিনা আমাকে একটু জানিও। আচ্ছা, তারপরে আসো প্রশ্ন নাম্বার 10-এ। প্রশোধন একটি প্রয়োজনীয় অমঙ্গল, এটা আসে তোমাদের 2 নম্বরের কোশ্চেন হিসেবে। ব্যাখ্যা করো। প্রশোধন একটি প্রয়োজনীয় অমঙ্গল, ব্যাখ্যা করো। এটা দ্রুত সবাই লিখে নেবে। তারপর আসো প্রশ্ন নম্বর 11-তে। বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধাগুলো কি কি? এটা কি তোমাদের মনে আছে? বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধা দেখো, এটা পাবে হচ্ছে তোমাদের পেজ নাম্বার 136, মানব দেহের রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। এই যে দেখো, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধা, এই যে ABC করে 3টা পয়েন্ট লেখা আছে, এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধাগুলো কি কি? ওকে, তারপরে আসো লিখে ফেলো রক্ত কি? রক্ত কি বা রক্ত কাকে বলে? রক্তের উপাদানগুলো কি কি? তাহলে আমরা কি জানি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা এবং এটা হচ্ছে ক্ষারধর্মী। আর রক্তের উপাদান হচ্ছে কয়টি? 2টি, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা, তাই না? তাহলে এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবে। রক্ত কি, রক্তের উপাদানগুলো কি কি? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে রক্ত রসের উপাদানগুলো কি কি? আমি কিন্তু এতক্ষণ রক্তের উপাদান বলেছি এর আগে, এখন হচ্ছে রক্ত রসের উপাদানগুলো কি কি। তাহলে রক্ত রসের উপাদান হচ্ছে তোমাদের কি, এই যে বই কিন্তু দেওয়া আছে যে প্রোটিন, গ্লুকোজ, চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, এটা হচ্ছে রক্ত রসের উপাদান। এটাও কিন্তু তোমাদের 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। ঠিক আছে? রক্ত রসের বিভিন্ন উপাদান। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ বর্ণনা করো। তো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ তোমাদের মনে আছে কিনা? যে কি বলেছিলাম যে সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি গ্র্যানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানিউলোসাইটের মধ্যে তোমাদের কি কি ছিল? নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে ব্যাসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে ছিল লিম্ফোসাইট আর মনোসাইট। ঠিক আছে? তাহলে এই যে প্রকারভেদগুলো একদম চিত্র সহ তোমরা কি করবে? করে ফেলবে। তারপরের কোশ্চেন হচ্ছে
অনুচক্রিকা কিভাবে রক্তকে জমাট বাঁধায়? অনুচক্রিকা কিভাবে রক্তকে জমাট বাঁধায়? এটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে এবং আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধাচ্ছে। দেহের কোনো স্থান যদি কেটে যায় সে তখন অনুচক্রিকাগুলো কিভাবে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্ত প্রবাহকে বাধা দেয় সেটা আমি দেখিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, এটা পড়ে ফেলবে। তারপরে প্রশ্ন হচ্ছে রক্তের কাজগুলো বর্ণনা করো। তোমাদের বইয়ে খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, সবাই খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 16 বলছি, রক্তের কাজ বর্ণনা করো। তারপর আসো প্রশ্ন নম্বর 17, সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা বলতে কি বোঝায় এবং কেন? অথবা সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা কাকে বলে এবং কেন? তারপরের প্রশ্ন হচ্ছে ধমনীর প্রাচীরগুলো কি কি? ধমনীর আমরা কি জানি? 3 ধরনের প্রাচীর আছে, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, আর একটা হচ্ছে কি টিউনিকা এক্সটার্না। এবং কোনটা কোন ধরনের কলা দিয়ে গঠিত সেটা কিন্তু তোমাদের বইয়ে বলা আছে, এটা একবার ভালো করে মুখস্থ করে ফেলবে। প্রশ্ন নাম্বার 19, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য লিখো। লিখতে পারছো সবাই? মিস লিখে দিলে লিখে দেখালে ভালো হতো। কিভাবে কোনটা লিখে দেখাবো বলো? যা এতদিন লেকচারে তো সব কিছুই তোমাদের লিখে লিখে দেখিয়েছি, আবার কি লিখে দেখাবো বলো? পুরো অধ্যায়টা শেষ হয়েছে, এখন আমার কাজ হচ্ছে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া এবং তোমরা সেই অনুযায়ী লেকচারগুলো দেখে দেখে তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এবং সব কিছু তোমাদের বইয়ের ভেতরেই দেওয়া আছে। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে আসো প্রশ্ন নাম্বার 20, রক্তচাপ কাকে বলে? সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ বলতে কি বোঝো? মিস অনুচক্রিকার কি চিত্র লাগবে? সাদিয়া সুলতানা বলেছো। হ্যাঁ, চিত্র পারলে তুমি দিয়ে দিও, অসুবিধা নাই। বায়োলজিতে যত তুমি চিত্র দিবে, মানে প্রশ্নোত্তরে চিত্র দিবে, তোমার তত বেশি মার্কস আসবে। ওমর ফারুক লিখেছ, মিস আমার কাছে খাতা কলম কিছু নাই, কিভাবে উঠাবো? তাহলে কি আমি এখন তোমাকে গিয়ে খাতা কলম দিয়ে আসবো? এটা আবার কেমন কথা বলো? খাতা কলম কিছু নাই কেন তোমার কাছে? সেটা আবার আমাকে কেন লিখেছো তুমি? কোশ্চেনগুলো লিখে দিতে বলেছো কানাস ফাতেমা রিয়া। কেন? আমি বলছি তোমরা ঝটপট লিখে নাও, খাতা কলম নিয়ে লিখে নাও তোমরা, নাহলে রেকর্ড ক্লাস থেকে দেখে নিবে। আসো তো, রক্তচাপ কাকে বলে? তারপর হচ্ছে কি সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ বলতে কি বোঝো? সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ বলতে কি বোঝো? এটা কিন্তু তোমাদের বইয়ে বলা আছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ সম্পর্কে। নাড়িঘাত চাপ বা পালস প্রেশার কাকে বলে? নাড়িঘাত চাপ বা পালস প্রেশার, এটা কিন্তু তোমাদের বইয়ে বলা আছে, দেখো পেজ নাম্বার 150-এ। এই যে নাড়িঘাত চাপ বা পালস প্রেশার কাকে বলে? ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? তারপর আসে প্রশ্ন নাম্বার 21, এক্লামশিয়া কাকে বলে বা এক্লামশিয়া বলতে কি বোঝায়? এটা তোমাদের বইয়ে আছে, হচ্ছে কি তোমরা চলে আসো পেজ নাম্বার 151-তে। দেখো উচ্চ রক্তচাপ ঝুঁকির কারণ, এখানে দেখো একটা শব্দ পাবে তোমরা, এক্লামশিয়া। এই যে কি বলেছে, যে সন্তান প্রসবের সময় খিঁচুনি রোগের কারণে মায়ের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। এই যে খিঁচুনি রোগ, এটাকেই বলা হচ্ছে কি এক্লামশিয়া।
তাহলে আমরা এটা অ্যান্সারটা কীভাবে বলতে পারি যে গর্ভাবস্থায় যখন গর্ভবতী মায়ের যখন খিঁচুনি ওঠে তখন, এবং যার কারণে তোমার উচ্চ রক্তচাপ হয়, উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, তখন সেই অবস্থাকে বলা হচ্ছে কি এক্লাম্পসিয়া বা খিঁচুনি রোগ। ঠিক আছে, তাহলে এই যে খিঁচুনি রোগটাকেই কিন্তু বলা হচ্ছে কি, মানে গর্ভাবস্থায় মায়ের যে খিঁচুনি রোগটা হয় সেটাকেই বলা হচ্ছে এক্লাম্পসিয়া। তারপরের প্রশ্ন চলে আসো, প্রশ্ন নম্বর 23, কোলেস্টেরল কাকে বলে? কোলেস্টেরলের প্রকারভেদ লেখো। মিস আপনি বলেন, আমরা লিখছি। ওকে, তোমরা লিখে নাও সবাই। ওকে, ঠিক আছে। যে কোলেস্টেরল কাকে বলে এবং কোলেস্টেরলের প্রকারভেদ, তো আমরা কোলেস্টেরলের সংজ্ঞা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, এবং কোলেস্টেরলের আমরা জানি 3 ধরনের প্রকারভেদ আছে, তাই না? একটা হচ্ছে এলডিএল, একটা এইচডিএল, আর এটা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এখানে তোমাদের দেখো এই যে আমি কতগুলো পূর্ণরূপ লিখে রেখেছি, এইরকম কিন্তু পূর্ণরূপ তোমাদের 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। যেমন ডিপিডি, এটাকে বলা হয় ডিফিউশন প্রেশার ডেফিসিট, এবং এলডিএল যেটাকে বলা হয় কি লো ডেনসিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, এলডিএল এর পূর্ণরূপটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল এর পূর্ণরূপ হচ্ছে তোমার হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এবং টিজি যেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এখানে তোমাদের বইয়ে কিন্তু বানানটা একটু ভুল আছে, TRY আছে, দেখো তোমরা যদি একটু খেয়াল করো TRY দিয়ে লেখা আছে, কিন্তু বানানটা আসলে ভুল। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? এই যে দেখো TRY, এখানে হবে আসলে TRI, TRIGLYCERIDE। তাহলে টিজি মানে হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। বুঝতে পারছো সবাই? দেখো আমি বানানটা ঠিক করে দিয়েছি, ট্রাইগ্লিসারাইড, TRIGLYCERIDE। তাহলে এগুলো হচ্ছে কি তোমার কোলেস্টেরলের প্রকারভেদ। ঠিক আছে, ওকে। তারপরে আসো যে অ্যাঞ্জিনা কাকে বলে। অ্যাঞ্জিনা সম্পর্কে কিন্তু আমি আগেই বলেছিলাম। অ্যাঞ্জিনা হচ্ছে কি, তোমাদের মনে আছে? পেজ নাম্বার 153-তে চলে আসো। যাদের একেবারে নতুন বই তাদের অনেকের পেজ নাম্বারটা একটু মানে 1 পৃষ্ঠা আগে অথবা পেছনে হতে পারে, আমি ঠিক জানি না। আমার বইটা হচ্ছে গত বছরের, হ্যাঁ, সেজন্য হয়তো তোমাদের সাথে পেজ নাম্বারটা একটু হতে পারে, কম বেশি হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বলছি টপিকসটা, যে রক্তে উচ্চ কোলেস্টেরলের যে সমস্যা, এখানে তোমাদের এই যে একটা শব্দ আছে অ্যাঞ্জিনা, যেটা আমরা কি বলেছিলাম যে করোনারি ধমনী গাত্রে যদি চর্বি জমে তখন রক্ত চলাচল বা রক্ত প্রবাহে কি হয়, একটা বাধা সৃষ্টি হয়, এবং এই বাধার কারণে বুকে কি হয়, প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এই অবস্থাকে বলা হচ্ছে কি অ্যাঞ্জিনা। ঠিক আছে, আচ্ছা অ্যাঞ্জিনার পরে আসো তোমরা, লিউকেমিয়া কাকে বলে। এটা তোমরা গত ক্লাসে আমি পড়েছি। লিউকেমিয়া বলা হচ্ছে কি রক্তের যে ক্যান্সার, যেখানে কি হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কি হয় অত্যাধিক হারে বৃদ্ধি পায়, তখন সেই অবস্থাকে বলা হয় লিউকেমিয়া বা তোমার রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার। তাহলে এটা সংজ্ঞা আকারে পড়ে ফেলবে। তারপরে প্রশ্ন আসো যে হার্ট অ্যাটাক কাকে বলে। হার্ট অ্যাটাক তোমরা নিশ্চয়ই জানো যে কি, যে কোনো কারণে যদি কি হয় হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বেঁধে যায় কিংবা রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখন হৃদপেশিটা ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি হার্ট অ্যাটাক। এবং এটার বিভিন্ন উদাহরণ হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং করোনারি থ্রম্বোসিস ইত্যাদি। তাহলে এটা সংজ্ঞা আকারে পড়ে ফেলবে। তারপর তোমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাতজ্বরের জীবাণুর নাম কি। তাহলে আমরা কি জানি বাতজ্বরের জীবাণুর নাম হচ্ছে কি, যদি এটা একটু মুছে দেই, দেখো আমি অলরেডি নিশ্চয়ই এগুলো সবাই লিখে ফেলেছো। বাতজ্বরের জীবাণুর নামটা আমরা কি জানি, স্ট্রেপ্টোকক্কাস।
ঠিক আছে? এভাবে যদি তোমরা লিখো, আসলে এটা বলো তো, এখানে আমার একটা জিনিস ভুল আছে, আমি কি ভুল করেছি দেখি তো, কেউ একটু দ্রুত অ্যান্সার দিতে পারো কিনা। বলো তো আমি এখানে কি ভুল করেছি, আমাকে একটু ঝটপট জানাও। হ্যাঁ, সুমিত্রা রয় বলেছে যে মিস তাহলে কি আমরা আপনি যেভাবে বানানটা লিখে দিলেন ট্রাইগ্লিসারাইড এক্সামে সেভাবে লিখবো? অবশ্যই সেভাবে লিখবে, ঠিক আছে? বইয়ে যদি বানান ভুল থাকে তাহলে তো অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে কি বানানটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? ওকে, তাহলে এই যে স্ট্রেপ্টোকক্কাসে আমি কি ভুল করেছি বলো। এখানে কি হবে, অবশ্যই যেহেতু এটা বৈজ্ঞানিক নাম সেখানে অবশ্যই কি করতে হবে, হাতে লেখার সময় নিচে একটা কি করতে হয়, দাগ দিতে হয়। তাহলে এটা তোমাদের হয়তো অনেকের জানা নেই, তাহলে কি করতে হবে, অবশ্যই এটা লেখার পর কি করতে হবে, নিচে এক দাগ দিতে হবে। স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ ঠিক আছে, সবাই তো লিখেছো, কিন্তু পরীক্ষায় যখন তোমরা লিখবে এটার নিচে একটা কি করতে হবে, দাগ দিতে হবে, কারণ এটা হচ্ছে কি বৈজ্ঞানিক নাম। সাদিয়া সুলতানা, তুমি কিন্তু এসটা ছোট ছোট হাতের লিখেছো, এটা বড় হাতের হবে, ঠিক আছে? আচ্ছা, বইয়ের ছোট হাতের আছে কিন্তু এটা বড় হাতের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট প্রশ্ন, হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়গুলো কি কি? হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়গুলো কি কি? এটা আমাদের আমি গত ক্লাসে তোমাদের পয়েন্ট করে বলে দিয়েছিলাম, ওভাবে তোমরা একটু লিখে ফেলবে। এবার একটু ঝটপট, আমাদের আর 10 মিনিট সময়ের মতো আছে, আমরা একটু ঝটপট কুইজের জন্য আমরা একটু রেডি হয়ে যাই, ঠিক আছে? আমি বলেছিলাম যে তোমাদের কি করব, এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করব। তাহলে আমার প্রশ্নগুলো এখন আমি জিজ্ঞেস করছি, ঝটপট তোমরা একটু রেডি হয়ে যাও, এবং আমি মানে একটার পর একটা কোশ্চেন করবো এবং দ্রুত তোমরা কি করবে, অ্যান্সার দিয়ে ফেলবে। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবডি কোনটিতে পাওয়া যায়? জাস্ট অ্যান্সারটা লিখবে, অথবা অ্যান্টিবডি কোথায় থাকে। খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো সবাই। অ্যান্টিবডি কোথায় থাকে, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। ওকে, তারপর আমি দ্বিতীয় কোশ্চেন করছি, দেখি কে দ্রুত সবার আগে অ্যান্সার দিয়ে ফেলতে পারো। হ্যাঁ, উম্মে সালমা বলেছো রক্ত রসে, ঠিক আছে, সবার আগে অ্যান্সার করেছো উম্মে সালমা। সৈয়দা ইসরাত জাকিয়া বলেছো ব্লাড, না ব্লাডের কোন অংশে, আমি তো সেটাই জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আরাফাত লিখন বলেছো রক্ত রসে, ঠিক আছে। বিবেক খান রক্ত রসে, ঠিক আছে। আখিয়া পারভিন রক্ত রসে, তারপরে বলেছো কি রাশা আক্তার রাশা রক্ত রসে, ঠিক আছে। সাহিয়া সারা রক্ত রসে, যারা ব্লাড বলেছো তারা এসে এটা বললে কিন্তু হবে না, রক্ত তো থাকবেই, কিন্তু রক্তরসের কোন অংশে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, শ্বেত রক্তকণিকা কি সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করে বা জীবাণু ভক্ষণ করে? শ্বেত রক্তকণিকা কোনটি সৃষ্টির মাধ্যমে কিংবা কি সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করে? এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি কেউ অ্যান্সার দিয়েছো কিনা। রাশা আক্তার রাশা,
ফ্যাগোসাইটোসিস বলেছো না, অ্যান্সারটা আসলে ফ্যাগোসাইটোসিস না। তুমি আমার কোশ্চেনটা আবার শোনো সবাই, যে বলেছি কি তোমার শ্বেত রক্তকণিকা কি সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। জীবাণু সৃষ্টির যে ভক্ষণ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কিন্তু আসলে কোনটি সৃষ্টির মাধ্যমে তোমার জীবাণু ভক্ষণ করে, সেই অ্যান্সারটা দিতে হবে। বই কিন্তু এটা বলা আছে। আচ্ছা ঠিক আছে, বই আসলে সরাসরি বলা নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমরা কেন অ্যান্সারটা দিতে পারছো না, মানে এটা আসলে বইয়ে সরাসরি বলা নেই। হ্যাঁ, এটা হবে আসলে ফ্যাগোসাইটোসিস যারা বলেছো, এটা হচ্ছে প্রক্রিয়াটা, কিন্তু আসলে ঘনপথ সৃষ্টির মাধ্যমে কি করে, সেই জীবাণুটাকে কি করে, ভক্ষণ করে। ঠিক আছে, ঘনপথ কথাটা বইয়ে বলা নেই। অ্যান্সারটা হবে আসলে ঘনপথ। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো অনেকে এই জন্য বই সরাসরি বলা নেই, এই জন্য পারোনি। আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি তোমার বই থেকে কোশ্চেন করছি। আচ্ছা এখন বলো, লোহিত রক্তকণিকার আকারটা কীরকম? মানে তোমার মানুষের লোহিত রক্তকণিকাটা দেখতে কিসের মতো, বা লোহিত রক্তকণিকার আকার কীরকম? হ্যাঁ, আবেগ বিবেক খান বলেছে বলা নেই। ঠিক আছে, হ্যাঁ ওভাবে সরাসরি বলা নেই, কিন্তু অ্যান্সারটা হবে ঘনপথ সৃষ্টির মাধ্যমে। আর জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এখন নেক্সট কোশ্চেনের উত্তরটা দিয়ে দাও, যে লোহিত রক্তকণিকার আকার কীরকম, আকার দেখতে কীরকম? হ্যাঁ, উম্মে সালমা বলেছো দ্বি অবতল। ঠিক আছে, সবার আগে বলেছো উম্মে সালমা। রাশা আক্তার রাশাও বলেছে দ্বি অবতল। ঠিক আছে, সাহিদ আরফিন বলেছো দ্বি অবতল। মুর্শিদা রহমান বলেছে দ্বি অবতল বৃত্তের মতো। ঠিক আছে, মরিয়ম লামিয়া বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি অনেকের নাম বললাম, আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা বলো, রক্তের গ্রুপ যার AB, তার শরীরে কি কি অ্যান্টিবডি থাকে? AB রক্ত গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো আগেরটা দিয়ে অবতল সবারটা ঠিক আছে। এবার এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে ফেলো। আচ্ছা, উম্মে সালমা বলেছ সবার আগে নাই। ঠিক আছে, আসলে AB রক্তের গ্রুপে কি তোমার কোনো অ্যান্টিবডি নাই, শুধুমাত্র অ্যান্টিজেন A আর B আছে। ঠিক আছে, সাহিয়া সারা বলেছো, সাইদ আরিফিন বলেছো নাই নাই, মরিয়ম লামিয়া বলেছো, আরাফাত লিখন বলেছো নেই, সেলিন আক্তার বলেছো থাকে না, আখিয়া পারভিন নেই, সুমিত্রা রায় নেই, সৈয়দা ইসরাত জাকিয়ে লিখেছে ABORH। না না, আমি অ্যান্টিবডির কথা বলেছি, নেই, অ্যান্টিবডি নেই। ঠিক আছে, যারা যারা অনেকেই অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম বলো। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি? হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিচ্ছ, আগেরটার অ্যান্সার জেনে একটু এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে ফেলো। দেখি, হ্যাঁ উম্মে সালমা সবার আগে অ্যান্সার দিয়েছো যে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, মুর্শিদা রহমান পেরিকার্ডিয়াম, সাইদ আরিফিন পেরিকার্ডিয়াম। ঠিক আছে, অনেকে আমাকে আবার অভিযোগ করেছে যে মিস আমি তো আগে অ্যান্সার দিই, আমার অ্যান্সারটা কেন পরে চলে যায়। আসলে এটা হয়তো অনেকে নেটওয়ার্কের কারণে একটু কি হয়, মানে একটু আগে পরে হয়ে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করি যে কয়েকজনের নাম বলে দেওয়ার জন্য। আচ্ছা, উম্মে সালমা বলেছো, মুর্শিদুর রহমান বলেছো, সাইদ আরিফিন বলেছো, আবেগ বিবেক খান বলেছো প্লুরা। না না, প্লুরা না, প্লুরা তো হচ্ছে ফুসফুসের যে তোমার যে পর্দা, সেটা হচ্ছে প্লুরা, প্লুরা হবে না। ঠিক আছে, আবেগ বিবেক খান যে, এটা কিন্তু ভুল বলেছো তুমি। অ্যান্সারটা হবে পেরিকার্ডিয়াম।
সাহিয়া সারা বলেছো পেরিকার্ডিয়াম, রাশা আক্তার রাশা ঠিক আছে পেরিকার্ডিয়াম। আমি হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করেছি। সেলিন আক্তার বলেছো, আরাফাত লিখেন বলেছো, তারপরে কি সাদিয়া সুলতানা বলেছো। ঠিক আছে ঠিক আছে, সবারটাই ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমাদের ধমনীর তো কয়টা প্রাচীর আছে? 3টা। তাহলে টিউনিকা ইন্টারনা, যেটা ধমনীর একটা প্রাচীর হচ্ছে টিউনিকা ইন্টারনা, এটা কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি? কোন ধরনের টিস্যু বা কলা দিয়ে তৈরি? একটু ঝটপট বলে ফেলো, লিখে দাও। টিউনিকা ইন্টারনা কোন ধরনের কলা দিয়ে তৈরি? দেখি কে বলেছো, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। আচ্ছা, এটা সবার আগে অ্যান্সার দিয়েছে রাশা আক্তার, রাশা আবরণী, ঠিক আছে। সেলিনা আক্তার সরল আবরণী কলা, ঠিক আছে। মুর্শিদা রহমান সরল আবরণী, সাবিহা সাম্মি ইভা সরল আবরণী কলা, উম্মে সালমা সরল আবরণী কলা, সাহিয়া সারা বলেছো, সুমাইয়া হক মুন, নাহিদা আক্তার, আরাফাত লিখন, সাইদ আরিফিন সরল আবরণী কলা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে হৃদস্পন্দনের মান, হ্যাঁ, সেটার প্রতি মিনিটে কত? হৃদস্পন্দনের মান প্রতি মিনিটে কত? দ্রুত বলে ফেলো সবাই। হ্যাঁ, উম্মে সালমা বলেছে 60 থেকে 100, ঠিক আছে। 60 থেকে 100 সবার আগে অ্যান্সার করেছে উম্মে সালমা। সাইদ আরিফিন 60 থেকে 100, হ্যাঁ ঠিক আছে। তাসনিয়া তাবাসসুম 60 থেকে 100। আখিয়া পারভিন শুধু 70 বলেছো, বইয়ের যে মানটা হবু সেটাই বলবে। সুমিত্রা রয় 60 থেকে 100, রাশা আক্তার রাশা বলেছো 60 থেকে 100, আরাফাত লিখন 60 থেকে 100, সাহিয়া সারা বলেছো, সেলিনা আক্তার বলেছো, নাহিদ আক্তার বলেছো, সাদিয়া সুলতানা বলেছো, রোকসান আক্তার বলেছো। আচ্ছা ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিচ্ছ, আমি অনেকের নামগুলোই বললাম। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে তোমার আমাদের যে হৃৎপিণ্ডে কি হয়? রক্ত সরবরাহ হয়, এটা আমরা পড়েছি। এখন তোমার একটু কোশ্চেনটা ভালো করে শুনে নাও। হৃৎপিণ্ডে তোমার ফুসফুস থেকে অক্সিজেন কোন শিরা তোমার কি করে, মানে যে ফুসফুসীয় শিরাটা কোথায় নিয়ে আসে? ঠিক আছে, প্রশ্নটা আবারও বুঝে। তোমার ফুসফুসে যখন রক্তটা যায় এবং সেটা আসে কিসের মাধ্যমে? ফুসফুসীয় শিরা দিয়ে কোথায় প্রবেশ করে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা? বলো। তোমার আবার বলছি আমি প্রশ্নটা, যে হৃৎপিণ্ডে কি থেকে যে রক্তটা ফুসফুসে যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা, তারপর সেখান থেকে রক্তটা কী করলো? অক্সিজেন নিয়ে আসলো, সেটা আনলো কে? তোমার ফুসফুসীয় শিরা। সেটা কোথায় নিয়ে আসে? মুর্শিদা রহমান প্রথম বলেছো বাম অলিন্দে, হ্যাঁ ঠিক আছে। উম্মে সালমাও বলেছো বাম অলিন্দে, ঠিক আছে। সৈয়দা ইসরাত জাকিয়া বলেছো হার্টে। হার্টে তো অবশ্যই, হার্টের কোন অংশে আমি সেটাই জানতে চেয়েছি। আরাফাত লিখন বলেছো বাম অলিন্দে, নাহিদা আক্তার বলেছো বাম অলিন্দে, সাইদ আরফিন বলেছো বাম অলিন্দে, ঠিক আছে। সৈয়দা ইসরাত জাকিয়া বলেছো বাম অলিন্দে, উম্মে সালমা বাম অলিন্দে, সেলিনা আক্তার বলেছো বাম অলিন্দে, সাহিয়া সারা বাম অলিন্দে, রাশা আক্তার রাশা বলেছো বাম অলিন্দে, ঠিক আছে। যাক, তোমরা যে মোটামুটি বুঝতে পেরেছো, এটা এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এখন বলো আমাদের বইয়ে কি কোলেস্টেরলের আদর্শ মান কিন্তু দেওয়া আছে, তাহলে বলো তো তোমার ট্রাইগ্লিসারাইডের আদর্শ মান কত? ঝটপট লিখে ফেলো সবাই। টিজি বা ট্রাইগ্লিসারাইড যেটাকে বলা হয়, সেটার আদর্শ মানটা লিখে ফেলো সবাই।
হ্যাঁ ঠিক আছে, উম্মে সালমা সবার আগে অ্যান্সার দিয়েছো 1.7-এর নিচে, ঠিক আছে 1.7, লেস দেন 1.7, 1.7-এর নিচে হবে। মুর্শিদা রহমান বলেছো, সাইদ আরফিন বলেছো, তোমার সুমাইয়া হক মুন, সাবিহা সাম্মি ইভা। শুধু 1.7 বললে হবে না, লেস দেন 1.7, লেস দেন 1. হ্যাঁ রাশা আক্তার, রাশা ঠিক লিখেছো, লেস দেন 1.7। আরাফাত লিখন বলেছো 1.7-এর নিচে, ঠিক আছে। সাহিয়া সারা, রোকসানা আক্তার, সাদিয়া সুলতানা, আবেগ বিবেক খান, শুধু 1.7 বললে হবে না, লেস দেন 1.7। তোমাদের টাইম একটু ওভার হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, আমরা একটু কী করি যে অ্যান্সারগুলো একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমাদের দেহে কোলেস্টেরলের কিন্তু কিছু কাজ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মানব দেহের দুইটা জনন হরমোন তৈরিতে কি করে কোলেস্টেরল সাহায্য করে, সেই জনন হরমোন দুইটার নাম বলো, লিখে বলো, লিখে আমাকে জানাও। কোলেস্টেরল মানব দেহের কোন কোন জনন হরমোন তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে কোলেস্টেরল মানব দেহের কোন কোন জনন হরমোন তৈরিতে সাহায্য করে। দেখি কে কে অ্যান্সার দিয়েছো। হ্যাঁ সৈয়দা ইসরাত জাকিয়া সবার আগে বলেছে অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন, ঠিক আছে। অ্যান্ড্রোজেনটা হচ্ছে কি মানে পুরুষের জনন হরমোন, আর ইস্ট্রোজেনটা হচ্ছে কি মেয়েদের জনন হরমোন, ঠিক আছে। আচ্ছা সাইদ আরফিন বলেছো অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন, ঠিক আছে। রাশা আক্তার, রাশা বলেছো অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন। মুর্শিদা রহমান বলেছো অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন, ঠিক আছে। সাহিয়া বলেছো, তারপর রুমা পারভিন বলেছো, আরাফাত লিখন বলেছো, সাবিহা সাম্মি ইভা, ঠিক আছে। সবার অ্যান্সারটাই সঠিক। তাসনিয়া তাবাসসুম বলেছো, সেলিন আক্তার বলেছো, সাদিয়া সুলতানা বলেছো, ওকে সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা আচ্ছা আরেকটা বলো যে বাত জ্বর শনাক্ত করা হলে ডক্টর কোন জাতীয় ওষুধ খাবার পরামর্শ দেন। বাত জ্বরে ডাক্তার কোন জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দেন, দ্রুত বলে ফেলো সবাই। হ্যাঁ সবার আগে বলেছো সৈয়দা ইসরাত জাকিয়া পেনিসিলিন, সুমাইয়া হক মুন বলেছো পেনিসিলিন, উম্মে সালমা বলেছো পেনিসিলিন, সাইদ আরফিন বলেছো পেনিসিলিন। তবে সবার আগে অ্যান্সারটা দিয়েছে আমার এখানে যেটা এসেছে সৈয়দা ইসরাত জাকিয়া। আমি আবারও বলছি, অনেকেই অভিযোগ করেছে যে মিস আমি আগে অ্যান্সার দেই কিন্তু আমারটা কেন আগে যায় না। আসলে এটা হয়তো নেটওয়ার্কের কারণে, আমার এখানে যেভাবে আসছে আমি সেভাবেই বলছি, এর জন্য আমি কিন্তু বেশ কয়েকজনের নাম বলছি। আমার এখানে যেটা সর্বপ্রথম এসেছে সৈয়দা ইসরাত জাকিয়া, তারপর হচ্ছে দাঁড়ান বলছি সৈয়দা ইসরাত জাকিয়া, তারপর হচ্ছে সুমাইয়া হক মুন, তারপরে উম্মে সালমা, তারপর হচ্ছে সাইদ আরিফিন, ঠিক আছে। অ্যান্সারটা হবে পেনিসিলিন, ঠিক আছে। আচ্ছা প্রায় একটু শেষ করে ফেলি আমরা, আরেকটা প্রশ্ন একটু বলো, একটু প্রথম দিক থেকে কোশ্চেন করি যে উদ্ভিদে কয়টি প্রক্রিয়া আমরা জানি শোষণ প্রক্রিয়া, মানে শোষণ কাজ সম্পন্ন করে 3টি প্রক্রিয়া। তাহলে এই যে আমরা কি জানি ব্যাপন, ইমবাইবেশন আর হচ্ছে অভিস্রবণ, তো কোন প্রক্রিয়াটাতে বৈষম্য ভেদ্য পর্দার প্রয়োজন হয় বলো, কোন প্রক্রিয়ায় বৈষম্য ভেদ্য পর্দার প্রয়োজন হয়। ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। আচ্ছা সাবিহা সাম্মি ইভা বলেছো সর্বপ্রথম অভিস্রবণ, উম্মে সালমা বলেছো অভিস্রবণ, সৈয়দা ইসরাত জাকিয়া বলেছো অভিস্রবণ, সুমাইয়া হক মুন, সাইদ আরফিন, ঠিক আছে। তাসনুভা তাজিন, মুর্শিদা রহমান, তাসনিয়া তাবাসসুম, ঠিক আছে অভিস্রবণ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবং শেষ কোশ্চেন, দ্য লাস্ট কোশ্চেন হচ্ছে প্রসেদন
তোমার পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমে কত % প্রশোধন সম্পন্ন হয়? পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমে কত % প্রশোধন সম্পন্ন হয়? ঠিক আছে, একটু ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো সবাই। দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো সবাই। ঝটপট একটু লিখে জানাও সবাই। আচ্ছা হ্যাঁ, অ্যান্সার এসেছে। সবার আগে বলেছ সৈয়দা ইসরাত জাকিয়া 90 থেকে 95%, উম্মে সালমা তারপর 90 থেকে 95, ঠিক আছে। সাইদা এরফিন শুধু বলেছ 95, আচ্ছা ঠিক আছে, ধরো 90 থেকে 95, ঠিক আছে। সুমায়া হক মুন, সাবিহা, সামি, ইভা, আকিয়া, পারভিন, রাশা আক্তার, রাশা, সাহিয়া, সারা সবার অ্যান্সারটাই ঠিক আছে, 90 থেকে 95%। আচ্ছা সবাইকে ধন্যবাদ যারা আমার এই কুইজে অংশগ্রহণ করেছো এবং অ্যান্সারগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তোমাদেরকে সব সময় বলবো যে তোমরা একটা চ্যাপ্টার পড়ানোর পর কী করবে, এমসিকিউটা খুব ভালোভাবে পড়ে ফেলবে এবং তোমার বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবে। এবং এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।